নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার। আমি উজ্জ্বল সরকার। রানাঘাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী। আজ সরাসরি মুকুটমণি অধিকারীর রানাঘাটের যে বিশ্বাসপাড়া দলীয় কার্যালয়, সেখানে আমরা এসে উপস্থিত হয়ে দেখলাম যে প্রচুর দলীয় কর্মীরা আপনার কাছে এসে সম্বর্ধনা দিচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে। প্রথমে যেটা জানতে চাইব, এবং রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল অনেক অসংখ্য কর্মীও সরাসরি নতুন বাংলা নিউজ এই মুহূর্তে দেখছে, তা যুব সভাপতি হওয়ার পর কেমন লাগছে আপনার? দেখুন, সাংগঠনিক পদে নতুন কোনো বিষয় নাই। আমি বেশ কিছু বছর ধরে, কাপল অফ ইয়ার্স ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। অনেক বড় বড় পদ আমি সামলেছি। সাংগঠনিক বিষয়ে কাজ করতে ভালো লাগে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে রানাঘাট সাংগঠনিক জেলাতে নিযুক্ত হতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি এবং সর্বভারতীয় নেত্রী, আমাদের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা, জননেতা, সাংসদ অভিষেক ব্যানার্জির প্রতি আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা ভরসা রেখেছেন। এবং নিশ্চিতভাবে কথা আমরা বলতে পারি, রানাঘাট সাংগঠনিক জেলায় যুব তৃণমূল কংগ্রেসকে সংঘবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে নামানো এবং 2026-এ আশানুরূপ ফল লাভের ক্ষেত্রে যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। একদম মুকুটদা, সরাসরি মতুয়া মুখ জেলার আপনি একদম, যেহেতু এই নদিয়া মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ বসবাস করেন, আর সেক্ষেত্রে সেই মতুয়া মুখ হিসাবে যুব প্রেসিডেন্ট মানে একটা উইংসের মাথা আপনি, সেক্ষেত্রে অনেকটাই কি দল তাতে আরও শ্রীবৃদ্ধি হবে? দেখুন, দলের একটা প্রোটোকল থাকে, সাংগঠনিক গাইডলাইন থাকে, একটা সংবিধান থাকে, তার মধ্য দিয়ে দলের সর্বভারতীয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা সাংসদ অভিষেক ব্যানার্জি সহ দলের উচ্চ নেতৃত্ব, তারা যে ডিসিশন নিয়েছেন তাকে আমরা সর্বাগ্রে মান্যতা দিয়ে যুব তৃণমূল কংগ্রেসের যে কাজ, যুব সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি ঘটানো, সংঘবদ্ধ করা, লড়াইয়ের ময়দানে নামানো, এবং একথা অস্বীকার করার জায়গা নেই যে রানাঘাট সাংগঠনিক জেলাতে আমরা বিধানসভা এবং লোকসভা ভোটে অনেকটাই পিছিয়ে রয়েছি বেশ কয়েক বছর ধরে। সেই জায়গাটা রিকভারি করা এবং তার জন্য জান প্রাণ দিয়ে যুব সমাজকে রাজনৈতিক ময়দানে মমতা ব্যানার্জির আদর্শে পা মেলানোর জন্য আমরা যা করার সমস্তটা করব। বাকি যে বিষয়টি আপনি বলছেন, মতুয়া সমাজের একজন সামান্য মানুষ, আমি একজন সামান্য ভক্ত সনাতনী সমাজের। নিশ্চিতভাবে তারা আমার সঙ্গে আছেন এবং তাদের সুখে দুঃখে আপদে বিপদে শুধু মতুয়া বা সনাতনী নয়, সমাজের সর্বস্তরের মানুষের জন্যই আমি চেষ্টা করি রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে উঠে। নিশ্চিতভাবে তারা আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমার যে কাজ আমার উপরে আরোপিত হয়েছে সেই কাজকে আমরা সর্বাগ্রে মান্যতা দেব। একদম মতুয়া ভোট যেটা তৃণমূল কংগ্রেস মনে করে যে অনেকটাই এই জেলা থেকে চলে গেছে, তার কারণ বিগত আপনি বললেন যে অ্যাসেম্বলি ইলেকশানে হেরেছিল, তারপর 2019-এর লোকসভা ইলেকশানে যদিও আপনি অন্য বিরোধী দলে ছিলেন সেই সময়, তখনও হেরেছিল। কিন্তু সম্প্রতি আপনি রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একদম বিজেপি থেকে যোগদান করার পরেই আপনি রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছিলেন, এবং সেই লড়াইতে আমরা দেখেছি যে মতুয়ারা আলটিমেটলি জগন্নাথ সরকার যে ভোটে লিড পেয়েছে তাতে মতুয়ারা কার সঙ্গে আছে সেটা অনেকটাই দেখা গিয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে উপনির্বাচনে আপনি আবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, আর কিন্তু কোথাও দেখছেন মুকুটদা, দেখুন ওই দলে কাজ করতে একরকম, মানে ওই দলের ভাবধারা একরকম ছিল, আর তৃণমূল কংগ্রেসের ভাবধারা একদম উল্টো। তা সেক্ষেত্রে এই দুই ভাবধারাকে ম্যাচ করে কাজ করতে কি কোনো রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন? দেখুন, আপনার প্রথম প্রশ্ন, মতুয়ারা অবভিয়াসলি যারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এপার বাংলাতে এসছেন সর্বস্ব খুইয়ে, শুধু মতুয়ারা নয়, উদ্বাস্তু সমাজ, তারা নিশ্চিতভাবে মনে করেছিলেন যে নাগরিকত্ব প্রদান এবং তাদের সুরক্ষার জন্য কেন্দ্রের জোট সরকার, সেখানে বিজেপি, নরেন্দ্র মোদী মুর্শিয়া হয়ে তাদের পাশে দাঁড়াবেন। এই সর্বৈব মিথ্যা অপধারণার মধ্যে 2024-এর লোকসভা নির্বাচনেও
খেটে খাওয়া গরিব মানুষ, পিছিয়ে পড়া অংশের মানুষ, তারা সেই ভ্রান্ত ধারণার মধ্যেই বদ্ধ ছিলেন। তারা জগন্নাথ সরকারকে জেতায়নি, কারণ জগন্নাথ সরকারের রেপুটেশন দ্য ওর্স্ট। তারা বিজেপির হিন্দুত্ব এবং নরেন্দ্র মোদীর প্রতি একটা আশা ভরসা রেখে ভোট দিয়েছেন। কিন্তু তার পরপরই আমরা লক্ষ্য করেছি যে উপনির্বাচনে মতুয়ারাই ঢেলে আবার ভোট দিয়েছেন। এক্ষেত্রে এই ব্যাপক যে পরিবর্তন অল্প সময়ের মধ্যে, তার অন্যতম কারণ 2024-এর সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন। সেখানে 7-8টি ডকুমেন্ট চেয়ে ওপার বাংলা থেকে এক কাপড়ে সর্বস্ব খুইয়ে পালিয়ে আসা অত্যাচারিত মানুষ, মতুয়া তথা সমস্ত উদ্বাস্তু মানুষ, তাদের নাগরিকত্ব চাওয়া হয়েছে। তাদের কাছ থেকে 7-8টি ডকুমেন্ট চাওয়া হয়েছে, যেটা দেওয়া সম্ভব নয়। সুতরাং মানুষ বুঝছেন যে বিজেপি এই শুভেন্দু, সুকান্ত, শান্তনুদের যে মিথ্যা অপপ্রচার, উদ্বাস্তু তথা সমস্ত মতুয়াদের নাগরিকত্ব তারা দেবেন, সেটা সর্বৈব মিথ্যা। উপরন্তু একথা বলা চলে যে বিজেপি 2003 সালে যখন জোট সরকারে ছিল, তখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, নাগরিকত্ব সংশোধনী বিল, যেটাকে কালাকানুন বলা হয়, যার এগেনস্টে বড়মা বীণাপাণি দেবী সহ অনেকে অনশন করেছিলেন, আন্দোলন করেছিলেন। দীর্ঘ প্রায় 21 বছর মতুয়ারা আন্দোলন করেছে সমস্ত উদ্বাস্তু সমাজের নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে। কিন্তু আলটিমেটলি বিজেপি 2024 সালে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন দিয়েছে, তাতে নাগরিকত্ব পাওয়ার কোনো জায়গা নেই। মানুষ সেটা ধীরে 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 উপলব্ধি করছে। একদম। দেখুন, সে তো সিএ বা উদ্বাস্তু সমস্যা গেল। দেখুন, রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন আপনি। দেখুন, যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা ছিল আপনাদের, মানে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের চরম লড়াই কিন্তু এই লোকসভা কেন্দ্রে রানাঘাট সাংগঠনিক জেলায় 2021 থেকে লক্ষ্য করা যাচ্ছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যুব তৃণমূল কংগ্রেসের উইংসের প্রেসিডেন্ট নিল। তৃণমূল যারা করে তাদের সংগঠনে কি ভাটা রয়েছে, মানে সেরকম কোনো পাচ্ছে না? মানে আপনাকে কেন যুব সভাপতি হিসেবে নিশ্চিতরা দলীয় কর্মীরা মেনে নেবেন? দেখুন, আমি এটুকু বলতে পারি একজন চিকিৎসক হিসাবে, একজন সমাজসেবী হিসাবে, যে পরিচয়টি সবার আগে আমার, আমি যে কাজটি করি সম্পূর্ণ দিয়ে করি। আর যখন আমি ভারতীয় জনতা পার্টি প্রায় 6 বছর তাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং 100% দিয়ে 100% সততা, নিষ্ঠা, পরিশ্রমের সঙ্গে এবং জোর গলায় বলতে পারি অন্যান্য যে কোনো নেতৃত্বের থেকে অনেক বেশি ডেডিকেশন দিয়ে আমি পার্টিটা করেছিলাম। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন 2024-এ আমি যখন তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উন্নয়নে পা মিলিয়েছিলাম, যখন দেখেছিলাম যে অর্থের বিনিময়ে বিজেপিতে টিকিট বিক্রি হচ্ছে এবং অপদার্থ যারা সমাজের জন্য, মানুষের জন্য, পার্টি তো দূরের কথা ভাবে না, তারা নেতৃত্ব দেবে। সুতরাং আমি মনে করি যে মতুয়ারা সিংহ শাবক, তারা কখনো একটা ভেড়ার নেতৃত্বে চলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সমাজের কাজ করার জন্য নিশ্চিতভাবে মতুয়াদের তো বটেই, সকলের কাজ করার জন্য আমি দলবদল করেছিলাম। আপনারা যদি লক্ষ্য করেন যে 2024-এর যে ক্যাম্পেইন, সেখানে বিজেপির পক্ষ থেকে যে উচ্চ নেতৃত্বরা এসেছিলেন, তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারা নিশ্চিতভাবে একটি শব্দ আমার বিরুদ্ধে প্রয়োগ করতে পারেননি। কারণ কি, আমার কোনো লুপ হোলস নেই। আমি একটি পয়সা কারো থেকে নিয়ে খাইনি, বরং আমার সম্পূর্ণ কিছু দিয়ে আমি পার্টিটা করেছিলাম। এবার আসা যাক 2024-এর দলবদল এবং তার পরবর্তী সময়ে। সেখানেও আমি ধীরে ধীরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নীতি, আদর্শ, মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির ফাইট, তার জীবন আদর্শ, সেটাকে উপলব্ধি করা, শেখা এবং সেই সঙ্গে সঙ্গে পার্টির ভাবধারার সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং সর্বস্তরের কর্মী, নতুন পুরনো নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি, প্রত্যেকের দুয়ারে আমি গেছি ভোটের সময় এবং সকলের সঙ্গে মিশে, সকলকে সঙ্গে নিয়ে, সকলের পাশে থেকে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস
তৈরি করার ক্ষেত্রে বদ্ধপরিকর একজন সৈনিক আমি। সেই হিসেবে দলনেত্রী এবং মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যে দায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন, সেটা আমি মনে করি অত্যন্ত গুরু দায়িত্ব। বিশেষ করে রানাঘাটের পবিত্র ভূমিতে, যেখানে কঠিন লড়াই, আমি কঠিন লড়াই বলবো কারণ কি, বাস্তবকে স্বীকার করে নিয়েই আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে। এবং আমার জেলার সম্মানীয় চেয়ারম্যান, দক্ষিণপন্থী আন্দোলনের অন্যতম একজন পুরোধা বলা চলে, সম্মানীয় শঙ্কর সিং মহাশয় রয়েছেন, তার নেতৃত্বে জেলা সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি পুনর্নির্বাচিত হয়েছেন, তাদের নেতৃত্বে এবং সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল যুব কংগ্রেস তৈরি করার পথে হাঁটব। একদম। মুকুটদা, দেখুন সামনেই বিধানসভা নির্বাচন, আপনি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তা সেক্ষেত্রে যদি দল আপনাকে আবারও টিকিট বা এমএলএ টিকিটে বা বিধানসভা টিকিটে আপনাকে প্রতিদ্বন্দ্বিতা করায়, আপনি কোন সিটটা পছন্দ করবেন? দেখুন, এইটা স্পষ্ট করে আমার হাতে নেই এবং এখানে আমাদের অপশনও থাকে না, যেটা দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যুবনেতা আমার নেতা সাংসদ অভিষেক ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব যে কমিটি আছে, তারা যে সিদ্ধান্ত নেবেন তাকে শিরোধার্য করে লড়াইয়ের ময়দানে আমরা নামব। কিন্তু আমি নিশ্চিত যে পার্টি একটি নির্দিষ্ট সময়ে আমাদেরকে নক করবেন, কোন বিধানসভা কেন্দ্রে তারা আমাদেরকে প্রেফার করবেন, যারা রানিং এমএলএ রয়েছেন। নিশ্চিতভাবে আমরা চাইব যে যারা এমএলএ আমরা আছি, আমাদের বিধানসভা তো বটেই, প্রত্যেকটা বিধানসভাতে আমরা জয়যুক্ত হই। একদম একদম। তার মানে দল তো দিতেই পারে যে কোনো জায়গায় আপনাকে, দলের সেটা মন্তব্য, কিন্তু আপনার সুবিধা হয় কোন বিধানসভায় হলে? দেখুন, দল তো আমাকে তৃণমূল যুব কংগ্রেস রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করেছেন, সুতরাং জেলার প্রত্যেকটি প্রান্তই আমার, জেলার প্রত্যেকটি প্রান্তই। 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের নবদ্বীপ থেকে শুরু করে হরিণঘাটা প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা অঞ্চলে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে, মমতা ব্যানার্জির উন্নয়ন ভাবধারা আদর্শকে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে, সাংসদ অভিষেক ব্যানার্জির লড়াইকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তার মধ্য দিয়ে পার্টি যেটা মনে করবে সেটা আমার কাছে শিরোধার্য। মানে আপনার কোনো চয়েসেবল নেই বা আপনার আমি বলছি সুবিধা, মানে দীর্ঘদিন আমাদের এরকম চয়েস থাকে না। এবং আপনি যদি দেখেন আমার রাজনৈতিক কেরিয়ার, আমি সারা জেলা জুড়েই আগেও কাজ করতাম, এখনও আমি সেই চেষ্টাই করি। একদম একদম। মুকুটদা, দেখুন মতুয়া মুখ বলতে তো এটার কোনো আর অবকাশ বলার থাকে না, তার কারণ বিভিন্ন মতুয়া সভা থেকে মতুয়া মহাসম্মেলন এবং মতুয়াদের বিভিন্ন কর্মসূচিতেই আমরা আপনাকে দেখতে পাই। তা সেক্ষেত্রে ওই যে বলছিলাম, রানাঘাট লোকসভা বা রানাঘাট সাংগঠনিক জেলা মোটামুটি 9খানা হয়তো এমএলএ সিট, বিধানসভা সিট, এবং সেখানে দাঁড়িয়ে উপনির্বাচনে আপনি আর ব্রজকিশোর গোস্বামী 2জন আর নবদ্বীপে নন্দদা, এই 3জন বিধায়ক রয়েছেন। মানে 6জন বিধায়ক তৃণমূল কংগ্রেস গত 21-এর বিধানসভা নির্বাচনে পায়নি। তা সেক্ষেত্রে 2026-এ এই জেলাকে ঘুরে দাঁড়ানোর জন্য অ্যাটলিস্ট আপনি যেহেতু যুব সভাপতি, একদম যুবই কোনো সংগঠনকে, মানে আগামীর ভবিষ্যৎ আর কি, তা সেক্ষেত্রে সংগঠনকে কীভাবে এগোলে যে মোটামুটি রিকভারি করার জায়গা পায়, তার কারণ এই মুহূর্তে আপনার দল অনেকটাই ব্যাকফুটে। তার 26,000 শিক্ষকের চাকরি বাতিল, একদিকে আরজিকর ঘটনা, একের পর এক ইস্যু যেগুলোকে দলকে বিড়ম্বনায় ফেলে আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যুব সংগঠনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি কী করছেন, কী নেবেন? আমরা সবার আগে সংগঠনের দিকে নজর দেব। জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, প্রত্যেকটা জায়গায় নতুন ফ্রেশ মুখকে তুলে আনা এবং মাদার সহ অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, তাদের গাইডেন্সের মাধ্যমে ঐক্যবদ্ধ যুব শক্তিকে জাগ্রত করা। দ্বিতীয়ত, আপনারা যে মতুয়া সংগঠন বা মতুয়া জনসংখ্যার কথা বলছেন, সারা ভারতবর্ষে সর্বাধিক মতুয়া জনঘনত্বপূর্ণ জেলা রানাঘাট সাংগঠনিক জেলা। আমরা যদি রানাঘাট লোকসভাতে দেখি 64% এসসি এবং টোটাল পপুলেশনের 50% প্রায় মতুয়া। এবং আমি যদি আমার রানাঘাট দক্ষিণ বিধানসভা দেখি, 90 রানাঘাট দক্ষিণ বিধানসভাতে 74% এসসি এবং 57% টোটাল পপুলেশনের মতুয়া। তো সুতরাং মতুয়াদের একটা মেজর রোল রয়েছে। বিভিন্ন বিধানসভাতে
কোথাও 80-90% মতুয়ারা রয়েছেন, কোথাও 60% রয়েছেন, কোথাও 35% রয়েছেন। তো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সংগঠন নিশ্চিতভাবে যাতে করে যে মতুয়ারা, যে উদ্বাস্তুরা মমতা ব্যানার্জিকে 2011 সালে ক্ষমতায় আনার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, তারা যাতে আবার মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারে ফিরে আসেন, তারা যাতে উপলব্ধি করতে পারেন যে ঠাকুরবাড়ির উন্নয়ন, ঠাকুরবাড়ির বড়মা বীণাপাণি দেবীর সমস্ত দায় দায়িত্ব, বড়মা বীণাপাণি দেবীর পরবর্তী সময়ে ঠাকুরবাড়িকে রাজনীতিতে গুরুত্ব দেওয়া, মমতাবালা ঠাকুরানী সহ প্রত্যেককে রাজনীতির ময়দানে আনা, শান্তনু ঠাকুরের পিতৃদেবকেও। এবং আপনারা যদি দেখেন যে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে মধুকৃষ্ণ ত্রয়োদশী, সেই দিনে ছুটি ঘোষণা করা পশ্চিমবঙ্গে। আপনারা যদি দেখেন মতুয়া আন্দোলনকে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে 2 পাতা জায়গা দেওয়া। আপনারা যদি দেখেন হরিগুরুচাঁদ ইউনিভার্সিটি তৈরি করা, পিআর ঠাকুর কলেজ তৈরি করা, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে উত্তরবঙ্গে সেতু তৈরি করা, স্টেডিয়াম তৈরি করা, প্রত্যেকটা কাজ, রাস্তাঘাট তৈরির কাজ, প্রত্যেকটা কাজ, সম্মান দেওয়ার কাজটা সারা ভারতবর্ষে শুধুমাত্র মমতাময়ী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সরকার করেছেন। সেটা মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেটা সাধারণ মানুষ উপলব্ধি করছেন। এবং নিশ্চিতভাবে একথা বলা যায় যে কেন্দ্রের বিজেপি সরকার মতুয়াদের একটি দাবিকেও মান্যতা দেয়নি এবং তাদের জন্য কিছু করেনি। সেটা সাধারণ মানুষ ধীরে 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 উপলব্ধি করবেন। একদম, আমি একদম সময় নেব না, প্রচুর কর্মীরা ওয়েট করছে। আমি শেষ প্রশ্ন আপনাকে করব যে দেখুন, জেলা সভাপতি পরিবর্তন হয়েছে, তার মানে জেলার প্রতিটি ব্লক, প্রতিটি টাউন জেলা কমিটি নতুন করে হবে। তা এই নতুন কমিটিতে বা ব্লক বা টাউন প্রেসিডেন্টের ক্ষেত্রে আপনি কোন বিষয় দিকটা গুরুত্ব দিচ্ছেন? আপনি যেটা কথার মধ্যে বলেছেন যে অনেক নতুন ফ্রেশ মুখ আপনি আনবেন, তা সেক্ষেত্রে কী কী বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন আপনি? দেখুন, যুব শক্তি, ছাত্র, যুব, মহিলা, এটা হচ্ছে পার্টির একটা ফান্ডামেন্টাল শক্তি। পরবর্তী সময়ে পরবর্তী জেনারেশন তৈরির ক্ষেত্রে, মাদারের পরবর্তী জেনারেশন তৈরির ক্ষেত্রে এই সংগঠনগুলির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অন্যান্য শাখা সংগঠনগুলির সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে যারা, আমি যতদিন পার্টিতে আছি, লোকসভা নির্বাচন, পরে বিধানসভা নির্বাচন করেছি, আমি নিশ্চিতভাবে সেগুলোকে যাচ করব। যারা লড়াইয়ের ময়দানে আছে, লড়াই করে হেরে যাওয়া সেটা কিন্তু গৌরবান্বিত একটা কাজ, কিন্তু লড়াইয়ের ময়দানে না থেকে আমি যদি হেরে যাই তাহলে সেটা কিন্তু একটা পাপ বলে আমি মনে করি। তো যারা লড়াইয়ের ময়দানে আছেন তাদেরকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া এবং মাদার সংগঠন, অন্যান্য সংগঠন প্রত্যেকের সঙ্গে বসে সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ যুব শক্তিকে মমতা ব্যানার্জির আদর্শে জাগ্রত করাই হবে আমার মূল লক্ষ্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রানাঘাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি মুকুটমণি অধিকারী। একদম তিনি যেটা বললেন, অনেকগুলো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বললেন। একদিকে তিনি যেমন বললেন যে এই রানাঘাট সাংগঠনিক জেলায় 50%-এরও বেশি মতুয়া বসবাস করেন, তো সেক্ষেত্রে মতুয়া ভোটটা এখানে সত্যিই ফ্যাক্টর। তার পাশাপাশি তিনি বললেন যে যুব সংগঠনকে একদম নতুন ফ্রেশ মুখ এবং প্রত্যেকের সঙ্গে সমন্বয় রেখেই নতুন কমিটি কিন্তু তিনি ঘোষণা করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।